আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। সো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে। সো এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমি বলবো প্রাণী টিস্যু সম্পর্কে এবং পার্ট 2-তে বলবো উদ্ভিদ টিস্যু সম্পর্কে। সো এখানে প্রথমেই যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কোষ কি। আমরা জানি কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যকরী একক, এবং কতগুলো কোষ মিলে কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়, এবং কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয়, অঙ্গ তৈরি হয়, এবং সেই অঙ্গগুলো মিলে তৈরি হয় হচ্ছে তন্ত্র। এই বিভিন্ন তন্ত্রের সমন্বয়ে হচ্ছে আমাদের দেহ গঠিত। সো কোষ কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন হচ্ছেন রবার্ট হুক 1665 সালে। কোষের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানবো। এর আগে জানবো হচ্ছে লোই ও সিকেভিচ, দুইজন বিজ্ঞানীর নাম। ওনারা 1969-এ কোষের একটা সংজ্ঞা দিয়েছেন যে কোষ হচ্ছে কি, কোষ হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। সো কোষের সংজ্ঞাটা যদি আসে তাহলে আমরা এইটা লিখে দিতে পারি, শুধুমাত্র যে কোষ জীবদেহের গঠন ও কার্যকরী একক এইটুকু না লিখে। এখন আমরা জানবো কোষের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। কোষের প্রকৃতি অনুসারে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে আমরা জানবো যে উদ্ভিদ কোষে কী কী থাকে এবং প্রাণী কোষে কী কী থাকে। কাজ অনুসারে কোষ হচ্ছে দেহকোষ ও জনন কোষ, এই দুই ধরনের। দেহকোষ হচ্ছে দেহ গঠনে ভূমিকা রাখে, এবং জনন কোষ সেটা হচ্ছে জীবের জননে ভূমিকা রাখে। এবং দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে জনন কোষের দ্বিগুণ, এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দেহকোষের অর্ধেক। নিউক্লিয়াসের গঠন অনুসারে আমরা জানি কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ আর একটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে জেনেছি যে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, এবং যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এখন আমরা জানবো কোষের বিভিন্ন কোষ কী কী দিয়ে গঠিত হয় সেটা সম্পর্কে। কোষ গঠিত হয় হচ্ছে মূলত কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম নিয়ে। কোষ প্রাচীর মূলত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দুটোতেই থাকবে, এবং প্রোটোপ্লাজমকে বলা হয় হচ্ছে জীবন, কারণ আমরা জানি যে সজীব প্রোটোপ্লাজমের সমস্ত গুণাবলী হচ্ছে কি জীবন। এখন আমরা প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। প্রোটোপ্লাজম গঠিত হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি নিয়ে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিনটা অংশ নিয়ে গঠিত। অনেক সময় প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্স করতে পারি না। প্রোটোপ্লাজম হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত, আর সাইটোপ্লাজম হচ্ছে বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলজি বডি, এরপর হচ্ছে লাইসোজোম, কোষগহ্বর, সেন্ট্রোজোম, রাইবোজোম, কোষকঙ্কাল, এগুলো নিয়ে হচ্ছে সাইটোপ্লাজম গঠিত। তাহলে প্রোটোপ্লাজম কী কী নিয়ে গঠিত? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম হচ্ছে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে গঠিত। এখন এগুলোর মধ্যে আছে যে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গলজি বডি, লাইসোজোম, কোষগহ্বর। এই কয়টা হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর ঝিল্লিবিহীন হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম এবং কোষকঙ্কাল। তাহলে অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে কোনটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর কোনটা ঝিল্লিবিহীন। এই ঝিল্লিবিহীন এই তিনটার নাম মনে রাখলেই হবে, আর এই জায়গা দিয়ে এটার প্রথম ওয়ার্ডগুলো দিয়ে একটা ওয়ার্ড বানিয়ে মনে রাখা যায়। যেমন মায়ের মা দিয়ে মনে রাখতে পারি এ, এরপরে হচ্ছে প্লাস্টিডের প দিয়ে, পরে গলজি বডির গ দিয়ে, আর লাইসোজোমের ল দিয়ে যদি আমরা দেখি তাহলে হয় হচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে আমরা মনে রাখতে পারি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে। এখন আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীর সম্পর্কে। কোষ প্রাচীর সম্পর্কে যদি একটা বইতে একটা চিত্র দেওয়া আছে, সেটা দিয়ে বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি আরেকটা চিত্র এঁকে রেখেছি। কোষ প্রাচীরে দেখতে পাচ্ছি আমরা প্রথমে থাকে কি মধ্যপর্দা। কোষ প্রাচীরের প্রথমেই কি থাকবে? মধ্যপর্দা। এবং এই কোষ প্রাচীরটা কিন্তু একটা স্তরের সমন্বয় নয়, কোষ প্রাচীর হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন স্তরের সমন্বয়। প্রথমেই দেখছি আমরা মধ্যপর্দা আছে, এরপরে রয়েছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা কিন্তু এক স্তর বিশিষ্ট, কারণ জটিল টিস্যুতন্ত্রের ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীরের উপরেই কি হয়? গৌণ প্রাচীরটা সৃষ্টি হয়। এই গৌণ প্রাচীর আবার তিনটে স্তর নিয়ে গঠিত, এই যে তিনটে স্তর দেখতে পাচ্ছি। সো কোষ প্রাচীরের গঠন সম্পর্কে যদি বলি প্রথমেই, তাহলে কোষ প্রাচীর হচ্ছে প্রথমে একটা মধ্যপর্দা থাকবে, তারপরে থাকবে হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা কিনা এক স্তর বিশিষ্ট, এবং প্রাথমিক প্রাচীরের উপরে কি হবে? সেকেন্ডারি প্রাচীরটা গঠিত হবে। এখন অনেক সময় দেখা যায় যে কোষ প্রাচীরটা কিন্তু কন্টিনিউয়াস না, কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে বিচ্ছিন্ন হয়ে আছে। এই বিচ্ছিন্ন অংশটাকে বলা হয় হচ্ছে কূপ। যেহেতু দুইটা, কূপের ইংলিশ হচ্ছে পিট, সো দুইটা যেহেতু কূপ তাই এটাকে বলা হয় হচ্ছে পিট পেয়ার। এবং
পাশাপাশি দুটি কোষের মধ্যে যখন যোগাযোগ রক্ষা করার জন্য কোষ প্রাচীরের মাঝে এই জায়গায় খুব ক্ষুদ্র আণুবীক্ষণিক ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা। তাহলে কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আমরা জানলাম যে কোষ প্রাচীরের প্রথমেই থাকে কি মধ্যপর্দা, মধ্যপর্দার উপরে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এই এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীরের উপরে সৃষ্টি হয় কি গৌণ প্রাচীর, এবং কোষ প্রাচীরটা যেহেতু কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন না, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে আসছে, সো মাঝখানে হচ্ছে কিছু ছিদ্রযুক্ত কূপ থাকে, যেগুলোকে বলা হয় পিট পেয়ার। এরপরে হচ্ছে প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে পাশাপাশি দুটি কোষের মধ্যে যোগাযোগ রাখার জন্য কোষ প্রাচীরের মধ্যে খুব ক্ষুদ্র আণুবীক্ষণিক ছিদ্র থাকে, যেটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটা দিয়ে কি হয়, পানি, খনিজ লবণ, বিভিন্ন পদার্থ কি করে এই একটা কোষ থেকে আরেকটা কোষে যাতায়াত করতে পারে। এখন আমরা জানবো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন আমরা জানি কোষ প্রাচীরের গাঠনিক একক হচ্ছে কি সেলুলোজ, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন সমৃদ্ধ। সো এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়, কিন্তু কোষ প্রাচীর সাধারণত কোষ প্রাচীরের গাঠনিক একক হচ্ছে সেলুলোজ। এবং এছাড়াও কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো নিয়েও গঠিত। এখন আসে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। আমরা আগেই বলেছি যে কোষ প্রাচীর হচ্ছে কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরটা অনেক পুরু হয় এবং কোষ ঝিল্লিটা অনেক পাতলা হয়। এবং কোষ প্রাচীরের যে কাজ, অর্থাৎ কোষ একটা প্রাচীরের কাজ কি ভিতরের সব জিনিসপত্র রক্ষা করা। সো কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে কাঠামো দেওয়া, কোষকে দৃঢ়তা প্রদান করা এবং কোষকে আঘাত থেকে রক্ষা করা। সো এটাই হচ্ছে কোষ প্রাচীরের কাজ। প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, সো প্রাণী কোষে কোষ ঝিল্লি এই কোষ প্রাচীরের কাজগুলো করে নেয়। এবং প্রাণী কোষে এই কোষ ঝিল্লিটাই কী করছে, প্রাণী কোষে একটা কোষকে থেকে আরেকটা কোষকে পৃথক রাখছে। সো কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে আমরা পার্থক্যটা জানলাম যে কোষ প্রাচীর অনেক পুরু হয়, কিন্তু কোষ ঝিল্লিটা কী হয়, অনেক পাতলা হয়। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কোষ ঝিল্লি সম্পর্কে। এই জায়গায় আমরা একটা কোষ ঝিল্লির চিত্র দেখতে পাচ্ছি। আমি যেটা বলেছিলাম যে কোষ ঝিল্লির কাজ কিন্তু কোষ প্রাচীরের মতোই, অর্থাৎ দৃঢ়তা প্রদান করা, আঘাত থেকে রক্ষা করা ইত্যাদি। এরপরে হচ্ছে কোষ ঝিল্লি, যেটা কোষ ঝিল্লিটা কিন্তু কি দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর বিশিষ্ট আমরা যে স্থিতিস্থাপক পর্দাটি দেখতে পারি সেটাই হচ্ছে কি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং এটা প্রোটিন ও লিপিড নিয়ে গঠিত। এখন কোষ প্রাচীরের ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য। এই বৈষম্য ভেদ্যটা কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে বৈষম্য করবে হচ্ছে দ্রবের ক্ষেত্রে, অর্থাৎ সকল দ্রব্য কি করতে পারবে না, কোষ ঝিল্লির ভিতর দিয়ে চলাচল করতে পারবে না, কিন্তু সকল দ্রাবক কিন্তু কোষ ঝিল্লির ভিতর দিয়ে চলাচল করতে পারবে। দ্রাবক বলতে বোঝানো হচ্ছে পানি, খনিজ লবণ ইত্যাদি। এই যেহেতু সকল দ্রব্য চলাচল করতে পারে না, এই জন্যই কোষ ঝিল্লিটাকে বলা হচ্ছে বৈষম্য ভেদ্য। এখন কোষ ঝিল্লির এই জায়গায় কিছু ভাঁজ দেখতে পাচ্ছি, আঙুলের মতো অভিক্ষেপ। সো এই কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়, মাইক্রোভিলাই বলা হয়। এবং কোষ ঝিল্লির কাজ তো আমরা বললামই। এরপরে আমরা জানবো বিভিন্ন সাইটোপ্লাজমি অঙ্গাণু সম্পর্কে। সাইটোপ্লাজমি অঙ্গাণুর মধ্যে আমরা প্রথমেই দেখেছিলাম কি ছিল, মাইটোকন্ড্রিয়া ছিল। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হচ্ছে বেন্ডা 1898 সালে। এবং মাইটোকন্ড্রিয়ার যে ডায়াগ্রামটা, এটা অবশ্যই শিখতে হবে। এবং এটা কিন্তু একটা প্যাটার্ন মেনটেন করে আসছে, যেটা আঁকতে গেলে বোঝা যাবে যে মাঝখানের অংশটা কিছুটা ভাঁজ খাওয়া, ভেতরের দিকে এরকম। সো এই উপরের স্তরটা কি থাকে, মসৃণ থাকে, কিন্তু ভিতরের স্তরটা কি হয়, জায়গায় জায়গায় ভাঁজ হয়ে যায়। এই ভাঁজ হওয়া অংশটাকে বলা হয় কি ক্রিস্টি। এবং ক্রিস্টির গায়ে কিছু বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, যেটাকে বলা হয় হচ্ছে অক্সিজম। এটাকে এটিপি সিনথেসিসও বলা হয়। এবং ভিতরে ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে। সো একটা প্রশ্ন অনেক সময় আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। কারণ হচ্ছে আমরা জানি শ্বসনের 4টা ধাপ রয়েছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলোর মধ্যে যেটাতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ ক্রেবস চক্র, সেইটাই কিসে সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়াতে। এই জন্যই হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই জায়গায় আমরা লিখে রেখেছি যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা সম্পর্কে। সো এটা অবশ্যই পড়তে হবে। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্লাস্টিড। আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড থাকে। প্লাস্টিডের কারণেই হচ্ছে উদ্ভিদ কী করতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু প্রাণী কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ হচ্ছে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এটাই হচ্ছে মূলত পার্থক্য।
এরপরে আমরা জানবো যে প্লাস্টিক 3 ধরনের, এটা সম্পর্কে জানবো। তার আগে আমরা একটু ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে জানবো। আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টটা কি দ্বিস্তর বিশিষ্ট একটা ঝিল্লি দিয়ে তৈরি। এরপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে কি আছে, বিভিন্ন জেলি জাতীয় পদার্থ রয়েছে যেটাকে ম্যাট্রিক্স বলা হয়। এই জায়গায় বিভিন্ন চাকতির মতো কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে গ্রানাম। এই গ্রানামের কাজ হচ্ছে কি সূর্যালোকে আবদ্ধ করে সেই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। এরপরে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। এরপরে হচ্ছে কোষ ঝিল্লির ভেতরে যে এই স্ট্রোমা রয়েছে বা ম্যাট্রিক্স রয়েছে, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম সঞ্চিত থাকে, যেটা কি করে সরল শর্করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সূর্যালোক, এগুলো দিয়ে কি করে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে। এরপরে একটা প্রশ্ন আসে যে ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ দেহের স্বতন্ত্র অঙ্গাণু কেন বলা হয়? কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টটা কি একমাত্র উদ্ভিদ কোষেই থাকে, এবং এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে কি করতে পারে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু প্রাণী কিন্তু করতে পারছে না। কিন্তু এই ক্লোরোপ্লাস্ট এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে বলেই কিন্তু এটা জীবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ জীব কিন্তু খাদ্যের জন্য উদ্ভিদের উপরই নির্ভরশীল। সো এই জন্য ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ দেহের স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়, কারণ কি ক্লোরোপ্লাস্টের সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্যও তৈরি করতে পারছে, প্লাস প্রাণীকুলের জন্য যে খাদ্যের যে যোগানটা সেটাও দিতে পারছে। এখন প্লাস্টের যে 3 ধরনের সেটা সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সো এটা যদি 3টা একসাথে জানি সেক্ষেত্রে মনে রাখতে সুবিধা হবে। প্রথমেই আসে বর্ণ। ক্লোরোপ্লাস্টের বর্ণ কি? সবুজ। সবুজ কেন হয়? একটা রঞ্জক পদার্থ থাকার কারণেই কিন্তু সবুজ হয়, সেই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে ক্লোরোফিল। এরপরে অবস্থান। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে পাতা, কচি, কাণ্ডে, এই সব জায়গায়। ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য প্রস্তুত করা। এখন আমরা জানবো ক্রোমোপ্লাস্ট সম্পর্কে। ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হতে পারে, যেমন হলুদ, কমলা, লাল, নীল ইত্যাদি বিভিন্ন রঙের হতে পারে। কি কি রঞ্জক পদার্থ থাকার কারণে এগুলো হতে পারে? সেটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোস শব্দের অর্থটা হচ্ছে হলুদ। সো জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে ক্রোমোপ্লাস্টের রং কি হয়? হলুদ হয়। এরপরে হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন শুনলেই ক্যারোট একটা ভাব আসে। সো এটা হচ্ছে ক্যারোট যেহেতু কমলা রঙের হয়, সো এই রঞ্জক পদার্থ থাকার কারণে কি হয়, ক্রোমোপ্লাস্টের রং হয়, কমলা হয়। এরপরে রয়েছে ফাইকো এরিথ্রিন। এরিথ্রো শব্দটা মূলত রক্তের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে। সো এটা লোহিত রক্তকণিকা কি হয়? লাল হয়। সো এই ফাইকো এরিথ্রিন নামক রঞ্জক পদার্থটা থাকার কারণেই ক্রোমোপ্লাস্টের বর্ণ কি হয়? লাল হয়। এরপরে আছে ফাইকো সায়ানিন। এই রঞ্জক পদার্থগুলো থাকার কারণে মূলত ক্রোমোপ্লাস্টের রং কি হয়? হলুদ, কমলা, লাল, নীল ইত্যাদি হয়। এগুলো থাকে হচ্ছে ফুল, এরপরে ফলত্বক, এইসব জায়গায় কি হয়? রঙিন হয়। সো ফুল, ফলত্বক, তারপর হচ্ছে গাজরের মূলেও থাকে। যেহেতু এরা রঙিন, তাহলে এদের কাজ আমরা বুঝতেই পারছি কিসে সাহায্য করবে? পরাগায়নে সাহায্য করবে। এরপরে আমরা জানবো লিউকোপ্লাস্ট সম্পর্কে। লিউকোপ্লাস্টের কোনো রঞ্জক পদার্থ নেই, এজন্য এর কোনো বর্ণও নেই। এরপরে এদের অবস্থান হচ্ছে যেসব জায়গায় সানলাইট পৌঁছায় না, যেমন ভ্রূণ, তারপরে হচ্ছে জনন কোষ, এরপরে হচ্ছে মূলে, এসব জায়গায় কি হয়? সানলাইট পৌঁছায় না। সো এইসব জায়গায় কি হবে? লিউকোপ্লাস্ট থাকবে। এরপরে রয়েছে কাজ। একজন তো খাদ্য প্রস্তুত করলো, পরাগায়নে সাহায্য করলো, এদের কাজটা কি হবে? এদের কাজ হবে হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, এরপরে আমরা জানবো সেন্ট্রোজোম সম্পর্কে। সেন্ট্রোজোম হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এজন্য এই কথাটা লিখে রাখছি। এরপরে সেন্ট্রোজোমের মধ্যে কি কি থাকে? সেন্ট্রোস্পিয়ার থাকে এবং সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোস্পিয়ার আর হচ্ছে সেন্ট্রিওল মিলে কি তৈরি হয়? সেন্ট্রোজোম তৈরি হয়। তাহলে সেন্ট্রোজোমটা মূলত উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কিন্তু প্রাণী কোষে পাওয়া যায়। আমরা জানি সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অনেক সাহায্য করে, এজন্য এটা উদ্ভিদ কোষে
বিভাজনে হচ্ছে মাইক্রোটিউবুলসটা সাহায্য করে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে সেন্ট্রিওল। এই জন্য সেন্ট্রিওল মূলত প্রাণী কোষেই পাওয়া যায়। সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে তৈরি হয় হচ্ছে সেন্ট্রোজোম। আর প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলাকার দণ্ড থাকে এবং কিছু মাতৃকা থাকে, এগুলো নিয়ে কি হয় সেন্ট্রোজোমটা গঠিত হয়। সো সেন্ট্রিওল কোন কোষের বৈশিষ্ট্য এটা বললাম। সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে অ্যাস্টার রে তৈরি। আমরা কোষ বিভাজন অধ্যায় দেখবো যে অ্যাস্টার রে তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। তারপর প্লাজেলা সৃষ্টিতে, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস সৃষ্টিতেও এই সেন্ট্রোজোমটা ভূমিকা রাখে। এরপরে পড়বো রাইবোজোম সম্পর্কে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিনের পলিপেপটাইড চেইন গঠন করা। রাইবোজোম হচ্ছে গোলাকার খুব দানাযুক্ত একটা অঙ্গাণু। এরপরে পড়বো হচ্ছে গলজি বডি সম্পর্কে। গলজি বডির স্ট্রাকচারেই দেখতে পাচ্ছি যে লম্বা লম্বা সিস্টর্নি আছে, তারপরে হচ্ছে বৃহৎ ভেসিকল আছে, এরপর ক্ষুদ্র ভেসিকল, এগুলো নিয়ে কি হয় গলজি বডি তৈরি হয়। গলজি বডির কাজ হচ্ছে এর পর্দায় কি হয় উৎসেচকের পানি বিয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন এনজাইমের পানি এর পর্দায় বিয়োজন হয়। এরপরে গলজি বডি বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, এছাড়াও প্রোটিন সঞ্চয়ও এর ভূমিকা রয়েছে। এরপর আমরা জানবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা চিত্র দেখতে পাচ্ছি, এর মধ্যে দেখতে পাচ্ছি যে জায়গায় রাইবোজোম লেগে আছে সেই জায়গাটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যে জায়গায় রাইবোজোম লেগে থাকে না সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর ইত্যাদি সৃষ্টিতেও ভূমিকা রাখে। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকে তখন কোষ ঝিল্লি থেকে যে দ্রব্যাদিগুলো আসছে সেগুলোর চলাচল কী করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিয়ন্ত্রণ করবে। সো এই যে প্রোটিন সংশ্লেষণের কাজটা মনে রাখতে পারে এইভাবে যে রাইবোজোমের কাজ কি ছিল প্রোটিন সংশ্লেষণ করা, যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বিভিন্ন সময় প্রোটিন লেগে থাকে, রাইবোজোম লেগে থাকে, সো এদের কাজ কি হবে প্রোটিন সংশ্লেষণ করা। এরপরে পড়বো হচ্ছে লাইসোজোম সম্পর্কে। লাইসোজোমের এই জায়গায় দেখতে পাচ্ছি একটা কথা যে সুইসাইডাল স্কোয়াড। সো লাইসোজোমকে এই নামে ডাকা হয় কারণ হচ্ছে কি আমাদের কোষে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে। সো এই জীবাণুগুলোকে কি করতে হবে ধ্বংস করতে হবে। লাইসোজোম থেকে যে আগত জীবাণুগুলো আছে সেগুলো কি করে এই জীবাণুগুলোকে হজম করে ফেলে, অর্থাৎ লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে সেগুলো এই জীবাণুকে হজম করে ফেলে। এদের কাজ হচ্ছে এটাই যে অনেক সময় আমাদের শরীরে যখন অক্সিজেনের অভাব হয় তখন লাইসোজোমের পর্দাটা কী হয় ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে এই লাইসোজোম থেকে এই এনজাইমগুলো কী হয়ে পরে বের হয়ে আসে, এর আশেপাশের কোষগুলো কী হয় তখন ধ্বংস হয়ে যায় এবং লাইসোজোম নিজেও কী হয় মারা যায়। সো লাইসোজোমের কাজ হচ্ছে মূলত এটাই যে বিভিন্ন আগত জীবাণুকে ধ্বংস করা। এরপরে আমরা জানবো কোষ গহ্বর সম্পর্কে। আমরা জানি কোষ গহ্বরের কাজ হচ্ছে কি কোষ রস ধারণ করা। এই কোষ রস ধারণ করাই হচ্ছে কোষ গহ্বরের কাজ। এখন কোষ গহ্বর হচ্ছে কি এই কোষ গহ্বর না, অ্যাকচুয়ালি কোষ রসটা কী কী নিয়ে গঠিত হবে, কোষ রসটা কী কী নিয়ে গঠিত, যেহেতু কোষ রসের প্রধান যেটা লাগে অর্থাৎ বিভিন্ন জুস বানাতে কী লাগে পানি লাগে। সো কোষ রসের প্রধান উপাদান কী হবে পানি, বিভিন্ন অজৈব লবণ দরকার হবে। এরপর আছে প্রোটিন, শর্করা, চর্বি, এগুলোও লাগবে। বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, ও রঞ্জক পদার্থ, এগুলো নিয়ে মূলত কোষ গহ্বর গঠিত, কোষ রস গঠিত। সো কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রেই থাকে মূলত অনেক বড়, এবং এই কোষ গহ্বরের প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, যেটা পানি, অজৈব লবণ, প্রোটিন, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ ইত্যাদি নিয়ে গঠিত। এরপরে আমরা জানবো নিউক্লিয়াস সম্পর্কে। এই জায়গায় নিউক্লিয়াসের একটা ছবি দেখতে পাচ্ছি যেটা শিখে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর অনেক সময় আসে যে নিউক্লিয়াসটা ছবি এঁকে এর গঠন বর্ণনা করতে বলে। সো নিউক্লিয়াসের প্রথমেই দেখতে পাচ্ছি কি নিয়ে গঠিত নিউক্লিয়ার ঝিল্লি রয়েছে। এটা হচ্ছে নিউক্লিয়াস যেহেতু ক্রোমোজোমটাকে ধারণ করে, সো এই নিউক্লিয়ার ঝিল্লি কী করে নিউক্লিয়াসের এই ক্রোমোজোমটাকে ঘিরে রাখে এবং এর মধ্যে যা আছে সব কিছুকে কী করে ঘিরে রাখবে। এরপরে আছে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, তারপরে হচ্ছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার জালিকা, এগুলো হচ্ছে সব কিছুই কি একই জিনিস, শুধুমাত্র ক্রোমোজোমটা হচ্ছে ভিন্ন জিনিস। সো যখনই দেখবে যে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার তন্তু, এরপরে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, এগুলো সবই একই জিনিস। সো এগুলো হচ্ছে পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে নিউক্লিয়াসের মাঝখান দিয়ে কিছু ছিদ্র দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্র দিয়ে কি হয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করতে পারে।
এরপরে আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভেতরে যে মাতৃকার মতো অংশটা থাকে, অর্থাৎ জেলির মতো যে বস্তুটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, তারপরে এনজাইম এগুলো থাকে। এরপরে আসে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে সুস্পষ্ট যে অঙ্গটা দেখতে পাচ্ছ, এটা কি ক্রোমোজোম সংলগ্ন একটা গোলাকার বস্তু। এটা কি নিয়ে গঠিত? আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমরা জানতে পারলাম যে নিউক্লিয়ার ঝিল্লি হচ্ছে প্রোটিন ও লিপিড নিয়ে তৈরি, যেটা কিনা নিউক্লিয়াসের ভিতরে যা যা আছে সেগুলোকে ঘিরে রাখে। নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে পেঁচানো অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে আছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের মধ্যে ছিদ্রযুক্ত কিছু অংশ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় কি নিউক্লিয়ার রন্ধ্র। এটা দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করতে পারে। এরপরে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে মাতৃকার মতো অংশ থাকে, অর্থাৎ জেলি জাতীয় পদার্থ থাকে, যেটা কিনা বিভিন্ন ধরনের প্রোটিন, তারপরে হচ্ছে এনজাইম, নিউক্লিক অ্যাসিড, এগুলো এইসব খনিজ পদার্থ ধারণ করে। এরপরে আছে নিউক্লিওলাস, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট অঙ্গ, আরএনএ ও প্রোটিন নিয়ে গঠিত। এরপর একটা ক্রোমোজোমের চিত্র দেখতে পাচ্ছ, এটা ডিএনএ অর্থাৎ একাদশ অধ্যায়, এটা সম্পর্কে আরও বিস্তারিত বলবো। এই অধ্যায়ে শুধুমাত্র এর গঠনটা জেনে নাও যে ক্রোমোজোমের এই স্যাটেলাইট থাকে, এরপরে হচ্ছে গৌণকুঞ্চন থাকে, ক্রোমোজোমের এক জায়গায় সেন্ট্রোমিয়ার অবস্থান করে, এরপরে বিভিন্ন ক্রোমাটিড থাকে, ধাত্র থাকে। এই ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে জনন কোষ থেকে বিভিন্ন যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বহন করা। আমরা জানি যে ক্রোমোজোমে কি থাকে? অসংখ্য জিন থাকে, আর এই জিনই হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। সো এই জিনের মাধ্যমে কি হয়? মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পরিবাহিত হয়। সো এইটা অনেক সময় আসে যে এই ক্রোমোজোম কে বংশগতি, নিউক্লিয়াসকে কেন বংশগতির ধারক বলা হয়? সো এইটার জন্যই মূলত, কারণ হচ্ছে ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। এই ডিএনএর মধ্যে কি থাকে? জিন থাকে। এই জিনগুলোই হচ্ছে জনন কোষ থেকে সন্তান সন্ততিতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহন করে। এই জন্য মূলত চোখের রং, চুলের রং এগুলোর সাথে মাতা পিতার সাথে সন্তানের বৈশিষ্ট্যের অনেক মিল থাকে।